أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط. আমরা আশা করেছিলাম যে উনি সেই মন্দিরে গিয়ে ঘোষণা দেবেন যে জামাত শিবিরের সাথে তার যে রাজনৈতিক বন্ধন, তারা সেই বন্ধন কেটে দিয়ে আজ থেকে জামাত শিবিরের সাথে তার কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক থাকবে না। মাননীয় বিরোধী দলীয় নেত্রীর কাছে আহ্বান জানাবো, আপনি আবারও ভেবে দেখুন যে আপনি এই নষ্ট এই নাস্তিকদের কাতারে এসে দাঁড়াবেন নাকি ধর্ষক, যুদ্ধাপরাধী, খুনি ওই জামাত শিবিরের পাশে গিয়ে দাঁড়াবেন। আমি আসছি, এখনো সবাই বসে আছেন। ফাঁসি 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 চাই, শেষ পর্যন্ত ফাঁসি চাই, এছাড়া আর কোনো উপায় নাই। সবাই বেরিয়ে আসেন, যারা এখনো বসে আছেন সবাই বেরিয়ে আসেন। এই একটি মাত্র উপায়, ফাঁসি 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 চাই। আমরা একটু সামান্য গান চর্চা করি। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা একটু সামান্য গান চর্চা করি। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কিন্তু এখন কষ্ট লাগে আমার বাবা মার দিকে তাকালে, আমাদের মুরব্বীদের তাকালে। একই দেশে দুই রকম আইন হতে পারে না, একই দেশে দুই রকমের আইন হতে পারে না। একই অপরাধের জন্য দুই রকম সাজা হতে পারে না। তাই আমি একজন কিছু না, গায়ক না, আমার নাম মেজবাহ আহমেদ, আমি একটু শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করি। বাসুদা আমার আগে কথা বলে গেছেন, উনি আমার বড় ভাই, উনি আমার শ্রদ্ধেয়। আমি একটা কথাই বলতে পারি, একটা দেশে একই অপরাধের জন্য দুটো আইন হতে পারে না। একটা দেশে একই অপরাধের জন্য দুটো আইন হতে পারে না। তো সেটা একটাই হতে পারে যে যারা দোষী তারা দোষী, যারা ভালো তারা ভালো, যারা খারাপ তারা খারাপ। তাদেরকে একরকম ভাবে কিভাবে করবেন, ট্রাইব্যুনাল আইন বুঝি না, আমি কোন রকম জুরিডিকশন বুঝি না। আমি একজন সাধারণ ভাবে কিভাবে করবেন, ট্রাইব্যুনাল আইন বুঝি না, আমি কোন রকম জুরিডিকশন বুঝি না। আমি একজন সাধারণ নাগরিক, ট্যাক্স পে করি, আমার টিন সার্টিফিকেট আছে, আমার নাম মেজবাহ আহমেদ, আমাকে খুঁজলে টিন সার্টিফিকেট আছে। আমি টিন দেই, সেটাতে গভর্নমেন্টের বেতন হয়, গভর্নমেন্টের কর্মচারীদের বেতন। আমি টিন দেই, সেটাতে গভর্নমেন্টের বেতন হয়, গভর্নমেন্টের কর্মচারীদের বেতন হয়। আমার দেশের লোকের কেন ফাঁসি হবে না? আমার দেশের লোকের কেন ফাঁসি হবে না? কজন লোককে খুন করলে ফাঁসি দিবেন? দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ।
বিএনপি নেতারা বলেছেন শাহবাগের চেতনা থেকে অক্সিজেন নিয়ে সরকার বেশি দিন বাঁচতে পারবে না। বিএনপি নেতারা বলেন, শাহবাগের আন্দোলন থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিবাদকারী মুসল্লিদের উপর পুলিশ লেলিয়ে দিয়ে তাদের হত্যা করেছে সরকার। বিস্তারিত জানবো জাহাঙ্গীর আকন্দের কাছ থেকে। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, শাহবাগে ব্লগারদের আন্দোলনকে নির্দলীয় দাবি করা হলেও এর নেতৃত্বে রয়েছে সরকারি দলের নেতাকর্মীরা। শাহবাগের আন্দোলনকে নির্দলীয় সরকারের দাবি বানচালের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন তিনি। ব্লগারদের মধ্যে ডাক্তার ইমরান এই সরকার ছাত্র জীবনে রংপুর মেডিকেল কলেজের ছাত্রলীগের প্রাক্তন যুগ্ম আহ্বায়ক। তিনি 2009 সালে বিএমএ নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্যানেল থেকে নির্বাচিত সেন্ট্রাল কাউন্সিলর। ঘটনা প্রবাহে আজকে প্রমাণিত হয়ে গেছে যে এই শাহবাগ নিরপেক্ষ নয়, একটি দলীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই শাহবাগের শাক দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে তারা ধামাচাপা দিতে পারবে না। শাহবাগের শাক দিয়ে তাদের এত বড় দুর্নীতি, এত বড় ব্যর্থতা, অযোগ্যতা কোনোদিন তারা ধামাচাপা দিতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া শুক্রবার পুলিশের গুলিতে 3 মুসল্লি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হনন করে কারায় বক্তব্য দিয়েছেন। সরকার যথাসময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত, তাহলে এই 4 জন নাগরিকের জীবন দিতে হতো না। এই ব্যর্থতার দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অবস্থান কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এই সরকার গঠিত হওয়ার 4 বছর পর থেকে দেশের উন্নয়নমূলক কি কাজ হয়েছে আমরা জানি না। বারবার আমরা দেখেছি নেতিবাচক মুসলমানদের উপর আঘাত, ইসলামের উপর আঘাত, ধর্মের উপর আঘাত, একের পর এক। এইসব আঘাত আসার পরে এই চাটাই একজন দরবেশ, যিনি কোনোদিন দুনিয়ামুখী নয়, যদি আজকে বড় দলগুলি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়, বিএনপি, আওয়ামী লীগ, অন্যান্য দল মিলে, যে আমরা কোনো আসন থেকে আমরা যৌথভাবে নির্বাচিত করে আনবো, উনি কোনদিন রাজি হবেন না। যৌথ সব দলের সরকার হলে উনি কোনো মন্ত্রিত্ব নেবেন না। এই দুনিয়া বিমুখী একটা লোক আজকে কেন মাঠে নামলেন এবং কোটি কোটি তৌহিদি জনতাকে আজকে কেন উনি লং মার্চ করার জন্য উনি নির্দেশ দিয়েছেন? কারণ আজকে ইমান এবং ইসলাম যে আঘাত এসেছে, বিশেষত নাস্তিক ব্লগারদের মাধ্যমে, যার নেতৃত্ব দিচ্ছে ইমরানি সরকার, সে দেশে একটা বিকল্প সরকার গঠন করেছে। নিঃসন্দেহে একজন রাষ্ট্রদ্রোহী, নিঃসন্দেহে পতাকার, বাংলাদেশের স্বাধীন পতাকার অবমাননাকারী। তার নির্দেশে আজকে দেশে কি হয়ে যাচ্ছে? উনি বলেন যে আমি নাস্তিক নই। উনি নাস্তিক নইলে নাস্তিকদের বড় পৃষ্ঠপোষক কথা, উনি নাস্তিকদের বাপদাদা। সুতরাং আজকে এই ইসলামের উপর এবং ধর্মের উপর আঘাতের কারণে এই দরবেশ আল্লামা আহমদ শফী চুপ করে বসে থাকতে পারেন না বিদায় দেশের কোটি কোটি তৌহিদি জনতাকে উনি আজকে লং মার্চের জন্য নির্দেশ দিয়েছেন। সরকার, আমার দুঃখ হয়, এই আন্দোলন শুরু হয়েছে 1.5 মাস পূর্বে। 1.5 মাস পূর্বে আন্দোলন শুরু হয়েছে। আল্লামা আহমদ শফী সাহেব বহু বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, সরকার এগুলি কর্ণপাত করলেন না। এবং দুঃখজনকভাবে তথ্যমন্ত্রী বললেন না, ব্লগাররা এরকম কিছু বলেননি। উনি কি দেশের মানুষকে শিশু মনে করেন, বোকা মনে করেন? এর চেয়ে বড় দুঃখজনক হলো রাজীব, যে দৈনিক, আমি সর্বপ্রথম 17 ফেব্রুয়ারি দৈনিক ইনকিলাবের মাধ্যমে রাজীবের এই জঘন্যতম কথাগুলি, আবু জেহেল, আবু লাহাব থেকে আরম্ভ করে, ওতবা সাহেবের থেকে আরম্ভ করে, রুশ বিপ্লবের 100 বছরের ধর্মবিরোধী যতগুলি আন্দোলন ছিল, কোন ইহুদি নাসারা, কাফের, মুশরিক এত জঘন্য মন্তব্য আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে করেনি, যেগুলি রাজীব করেছে, অন্যান্য ব্লগাররা করেছে। সে রাজীব মারা যাওয়ার পর কে বা কারা হত্যা করেছে, মারা যাওয়ার পরে তাকে দ্বিতীয় যুদ্ধের প্রথম শহীদ খেতাব দেওয়া, ইসলামকে চরম অবমাননা করা, মুসলমানদেরকে অবমাননা করা, এটা চরম দৃষ্টতা ইসলামের বিরুদ্ধে। আমি মনে করি যারা তাকে শহীদ খেতাব দিয়েছে তারা আল্লাহর কাছে তওবা করা দরকার, জাতির কাছে। যাই হোক, এই তারুণ্য এসেছে, কিন্তু তারুণ্যের পরবর্তীতে যে মঞ্চের যারা, আপনি দেখেন যে সাইদির মামলায় জাফর ইকবাল ছিলেন সাক্ষী। এমনভাবে আপনার সাথে আরেকটা টকশোতে আমি বলেছি, তিনি মামলার সাক্ষী দেন না, এখানে এসে ফাঁসি চেয়েছেন। তার বিশ্ববিদ্যালয় ঠিক মতো চলছে কিনা সেইটার খবর নাই। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নেয় 20 বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি নিজেই নির্বাচিত না।
তিনি এসেছেন এই মঞ্চে, এসে বক্তৃতা করেছেন, তার বিষয় ছাত্র সংসদ নির্বাচনে নাই। আরেকটা বিষয় যে সংসদে দাঁড়িয়ে সরকারের সব মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী বলেছেন তাদের সমস্ত দাবির সঙ্গে আমি একমত। আমিও তাদেরকে অভিবাদন জানিয়েছিলাম। কেন? আমি মনে করলাম শাহবাগের এই তারুণ্যের মাধ্যমে ভারতের আন্না হাজারের দুর্নীতির বিরুদ্ধে যে ঝাঁকি দিয়েছেন, আমার এখানে চলমান দুর্নীতি এবং অন্যায় জুলুমের বিরুদ্ধে এই তারুণ্যই কথা বলবে, জেগে উঠেছে। এখনো বলেন নাই। এর পরবর্তীতে করলাম কি, আমরা তখন আস্থা হারালাম। কখন আস্থা হারালাম? তখন দেখলাম যে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু তিনি ডিকটেট করতেছেন টেলিভিশনের লাইভ প্রোগ্রামে, আমরা দেখছি কর্মসূচি ইমরানের কানে কানে। তারপর 14 দলের সব ছাত্র নেতারা ওইটা এখানে কথা বলছেন, তাদের নিয়ন্ত্রণ। এখানে আমরা দেখলাম যে আরেকজন পাবনার কমিউনিস্ট পার্টির নেতার ছেলে টেলিভিশনে আপনার টকশো করেন, তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত, তিনি এইখানে। তারপরে আমরা দেখলাম একটা পত্রিকা, আপনার স্বল্প প্রচারিত একটা পত্রিকা, একটা টেলিভিশন উপস্থাপক, তিনিও এইটার মঞ্চে চলে আসছেন। আসুজ্জামান নূরকে আমরা দেখি, তিনি আওয়ামী লীগের প্রচার সম্পাদক, আওয়ামী লীগের আপনার প্রচার সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক এবং আপনার পার্লামেন্ট সদস্য আওয়ামী লীগের, তারা এখানে। মতি ভাই, যদি আজকে গণতন্ত্রের দাবিতে বা আজকে যদি দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য একটা শাপলা চত্বরে সমাবেশ করে, আমি সেটাকে স্যালুট করবো, অভিবাদন জানাবো। আমি যদি 3 দিন পরে দেখি সেইখানে এমাজউদ্দিন দাঁড়িয়েছেন আর শওকত মাহমুদরা দাঁড়িয়েছেন, তখন আমার বোঝা হয়ে যাবে যে এটা কার এবং কাদের। এবং সকল মন্ত্রীরা এসে তারা শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে 4 বছর আগে, হয়তো তারা ভুলে গেছেন, কিন্তু আমরা তো ভুলি নাই। তারা সংবিধান লঙ্ঘন করেছেন, তারা কারো প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হবেন না বলেছেন, তারা এখানে একটা পক্ষ নিয়েছেন, তারা তাদের সঙ্গে একমত হয়েছেন তাদের দাবি দেওয়ার সঙ্গে। আপনি বলেন যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা কিভাবে যে এই যে রাস্তায় দাঁড়িয়ে ইমরান যেটা বলছেন, ইমরান সরকার, আমি শেষ করে নিচ্ছি, আমি আজকেও লিখেছি যে 71-এ বঙ্গবন্ধু ছিলেন 70-এর ম্যান্ডেট নেওয়া জাতির একক অবিসংবাদিত নেতা, সেটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ। আজকে দেশে সাংবিধানিক সরকার আছে, সংসদ আছে, বিরোধী দল আছে, সেইখানে আলোচনা হয় এক পেশে, সেখানে সবাই মিলে কোনো আলোচনা নাই। সেখানে একজন স্বতন্ত্র সংসদ আছে, তিনি একদিন মাঝখানে ওয়াকআউট করে চলে গেছেন সংসদ থেকে। এইখানে ইমরান বলে গাড়ির পতাকা উঠবে, পতাকা কখন উঠবে না উঠবে সরকার নির্ধারিত, সেটা সরকার বলবে। স্কুলগুলোতে এমনি জাতীয় সঙ্গীত এবং পতাকা উঠে, তাহলে শিক্ষামন্ত্রীর থাকার দরকার কি? তাহলে সরকার থাকার দরকার কি আসলে? এই প্রশ্নগুলো আমরাও